জুলাই সনদের বাস্তবায়ন হলে ফেসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব এটা নির্ধারিত সময়ের সীমার মধ্যেই বাস্তবায়ন হবে। বাংলাদেশের রাজনীতিতে এখন যে অস্থিরতা তৈরি হয়েছে সেটা কোনো সাধারণ বিতর্ক না, এটা সরাসরি বিশ্বাস ভাঙার একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আর এই পুরো ঘটনাটার কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন মোহাম্মদ ইউনূস। শুরুটা ছিল অনেক আশা নিয়ে। দেশের মানুষকে বলা হয়েছিল একটা নতুন পথ তৈরি হচ্ছে, একটা নতুন কাঠামো গড়ে উঠবে, যেখানে জনগণের মতামতই হবে সবচেয়ে বড় শক্তি। গণভোট সেই সুযোগ হিসেবেই সামনে আনা হয়েছিল। মানুষকে বোঝানো হয়েছিল এই ভোট শুধু একটা ভোট না, এটা ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত। আর এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভরসার জায়গা হিসেবে সামনে আনা হয়েছিল ইউনূসকে। একজন আন্তর্জাতিকভাবে পরিচিত সম্মানিত মানুষ যখন সামনে এসে কোনো কিছুর পক্ষে দাঁড়ান, তখন সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই বিশ্বাস করে এখানে কিছু একটা সত্যি আছে, এখানে একটা উদ্দেশ্য আছে। মানুষ সেই বিশ্বাসেই ভোট দিয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সেখানে প্রশ্নটা উল্টো ঘুরে গেছে। এখন মানুষ জিজ্ঞেস করছে যেটাকে এত বড় করে দেখানো হয়েছিল সেটাই এখন কেন অনিশ্চিত। অভিযোগ উঠছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে। তারা নাকি আগে এক ধরনের অবস্থান নিয়েছিল আর এখন সম্পূর্ণ ভিন্ন অবস্থানে চলে গেছে। এই অভিযোগটা হালকা না, কারণ রাজনীতিতে অবস্থান পরিবর্তন করা যায়, কিন্তু সেই পরিবর্তনের একটা ব্যাখ্যা থাকতে হয়। যদি সেই ব্যাখ্যা পরিষ্কার না হয়, তখন সেটা মানুষ সহজে মেনে নেয় না। গণভোটের আগে যে ভাষা ব্যবহার করা হয়েছিল সেটা ছিল একদম স্পষ্ট: পরিবর্তন দরকার, সংস্কার দরকার, মানুষের রায় দরকার। কিন্তু এখন যখন সেই রায় এসেছে, তখন বলা হচ্ছে আইনগত সমস্যা আছে, বাস্তবায়ন কঠিন। প্রশ্নটা এখানেই, এই সমস্যাগুলো কি আগে ছিল না? যদি আগে থেকেই এসব জানা থাকে, তাহলে মানুষকে সেই সময় পুরো সত্যটা বলা হয়নি কেন? এই প্রশ্নের উত্তর না থাকায় এখন পুরো বিষয়টা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। অনেকে বলছে এটা সরাসরি রাজনৈতিক সুবিধাবাদ, যখন দরকার ছিল তখন এক কথা আর এখন অন্য কথা। আর এই বিষয়টাই এখন সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিচ্ছে, কারণ মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন। তারা শুধু কথা শুনেই সিদ্ধান্ত নেয় না, তারা দেখে কে কি বলেছিল আর পরে কি করছে। এই জায়গাতেই সবচেয়ে বড় চাপ পড়েছে ইউনূসের উপর, কারণ তিনি এই পুরো প্রক্রিয়ার সাথে নিজের বিশ্বাসযোগ্যতা যুক্ত করেছিলেন। তিনি সামনে এসে মানুষকে বলেছেন এই পরিবর্তন দরকার, এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এখন যদি সেই প্রক্রিয়াটাই দুর্বল হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, তাহলে সেই বিশ্বাসের মূল্য কোথায় গেল? অনেকে সরাসরি বলছে এটা শুধু একটি রাজনৈতিক ব্যর্থতা না, এটা একজন সম্মানিত ব্যক্তিত্বকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দেওয়া। কারণ একজন মানুষ যখন নিজের সুনাম দিয়ে কোনো কিছুকে সমর্থন করেন, তখন সেই বিষয়টা শুধু রাজনীতি থাকে না, এটা হয়ে যায় আস্থার বিষয়। আর এখন সেই আস্থাটাই নড়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে তারা এই আস্থার দায় নিচ্ছে না, বরং তারা এখন এমনভাবে কথা বলছে যেন পুরো বিষয়টা শুরু থেকেই অনিশ্চিত ছিল। এই অবস্থানটাই এখন সবচেয়ে বেশি প্রশ্নের মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যাচ্ছে মানুষ সরাসরি প্রশ্ন তুলছে। কেউ বলছে এটা জনগণের রায়ের প্রতি অসম্মান, আবার কেউ বলছে এটা শুরু থেকেই পরিকল্পিত ছিল। এই ধরনের আলোচনা আগে এত খোলামেলা হতো না, কিন্তু এখন মানুষ সরাসরি কথা বলছে। রাজনৈতিক বিশ্লেষকরাও বিষয়টা নিয়ে সতর্ক করছেন। তারা বলছেন এই ধরনের আচরণ দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি ক্ষতি করে বিশ্বাসের জায়গায়। কারণ রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানুষের আস্থা। যদি সেই আস্থা একবার ভেঙে যায়, তাহলে সেটা ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? এটা কি শুধু একটা বিতর্ক হিসেবেই শেষ হবে, নাকি এটা আরও বড় কোনো রাজনৈতিক সংকটের রূপ নেবে? কারণ একদিকে আছে জনগণের প্রত্যাশা, অন্যদিকে আছে রাজনৈতিক বাস্তবতা। এই দুয়ের সংঘর্ষ এখন স্পষ্ট। আর এই সংঘর্ষের মাঝখানেই দাঁড়িয়ে আছেন মোহাম্মদ ইউনূস, যার নাম ব্যবহার করে মানুষের কাছে বিশ্বাস চাওয়া হয়েছিল। আর এখন সেই বিশ্বাসের ভবিষ্যৎ অনিশ্চিত। সবশেষে একটা বিষয় পরিষ্কার: রাজনীতিতে ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল যদি স্বীকার না করা হয় আর উল্টো অবস্থান নেওয়া হয়, তাহলে সেটা আরও বড় সমস্যার জন্ম দেয়। আর এখন ঠিক সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মানুষ এখন শুধু একটা উত্তর চায়, যেটা বলা হয়েছিল সেটা সত্যি ছিল, নাকি সেটা শুধু সময়ের জন্য বলা কথা ছিল?
এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে সামনে রাজনীতির পথ কোন দিকে যাবে।